আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব বা এর আগের আমার যে শোটি কিছুক্ষণ আগে যেটি আমি শেষ করেছি সেই একই ইস্যু, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে কালের কণ্ঠে, এবং সেই সাক্ষাৎকার নিয়ে দেশে দেশের বাইরে তোলপাড় চলছে তুমুল ভাবে। কারণটি হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি অভিযোগ করেছেন সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। কি অভিযোগ করেছেন আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন, সেই সাক্ষাৎকার পড়েছেন বা শুনেছেন বা বিভিন্ন মাধ্যমেও আপনাদের নজরে এসেছে। তারপরও মোটা দাগে তিনি অনেকগুলো অভিযোগ করেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তার মধ্যে আমরা যদি একদম মোটা দাগে দুই তিনটা অভিযোগের কথাও বলি। প্রথমত হচ্ছে, তিনি বলেছেন তিনি ডক্টর ইউনূস সংবিধান মানেননি, সংবিধান অমান্য করেছেন। ডক্টর ইউনূস যতগুলো অধ্যাদেশ দিয়েছেন তার সময় তার বেশিরভাগই অন্যায়ভাবে, এবং যার আইনগত বা ভিত্তি খুবই নড়বড়ে, ভিত্তি নেই। এছাড়া তিনি রাষ্ট্রপতিকে রীতিমতো পুরো সময়টায় বন্দি দশায় রেখেছেন, তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, দেশের ভিতরেও অনেক প্রোগ্রামে তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি যে প্রোটোকল গুলো তিনি পান, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদধারী প্রধান উপদেষ্টা দেশের বাইরে যতবার গিয়েছেন, 15-16 বার, তিনি কোনোবারই এসে তার সাথে দেখা করেননি, কিন্তু কিংবা কি চুক্তি হয়েছে, কি আলাপ হয়েছে, কোথায়, কোনো কিছু অবহিত করেননি। অর্থাৎ একজন সিটিং রাষ্ট্রপতি, দেশের সর্বোচ্চ ব্যক্তি, যখন এই অভিযোগ করেন, এর চেয়ে বড়, এর চেয়ে চরম কিছু কোনো অভিযোগ আর হতে পারে না। এখন প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রপতি স্বয়ং যখন অভিযোগ তুললেন সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, তাইলে এই প্রধান উপদেষ্টা এখন কি হবে, আইনগত কি পদক্ষেপ নেওয়া যায় এবং কি পরিণতি হতে পারে, এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত আছেন প্রখ্যাত আইনবিদ, যিনি আছেন অস্ট্রেলিয়ায় দীর্ঘ সময়, দীর্ঘ বছর সেখানে আইন চর্চা করছেন। তিনি সেখানে আইনজ্ঞ হিসাবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক বিভিন্ন মহলে। তার ব্যাপকভাবে বিভিন্ন পারফরমেন্স তিনি করছেন দেশের জন্য, বাংলাদেশের জন্য। এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশ্বের যেখানে যারা যতজন সংগঠক ছিলেন, দায়িত্ব পালন করেছেন, কথা বলেছেন, চিঠিপত্র চালাচালি করেছেন, তার মধ্যে অন্যতম ডক্টর সিরাজুল হক। আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আপনি শুনছিলেন আমার ভূমিকা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একজন বা যে কোনো বিষয়ে যদি সিটিং একজন রাষ্ট্রপতি এমন অভিযোগ করেন, সেই রাষ্ট্রপতির অভিযোগটাকে আইনগতভাবে মানে গুরুত্ব কতটুকু, আপনি এখান থেকে প্রথমে আমরা একটু শুরু করতে চাই। ধন্যবাদ মারুফ ভাই। এই প্রশান্ত সাগরের পাড় থেকে যারা এটি দেখছেন এই অনুষ্ঠানটি আর যারা শুনছেন তাদের সকলকে অস্ট্রেলিয়ার প্রশান্ত সাগরের দেশ থেকে প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানটি দেখার জন্য। তো আপনি মোদ্দা কথাগুলো বলে দিয়েছেন যে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি কিন্তু মান্যবর না, উনি মহামান্য রাষ্ট্রপতি, এবং উনি হচ্ছে আমাদের সেকশন 48 অনুযায়ী সংবিধানের 48 ধারা, আর্টিকেল 48 ধারা অনুসারে উনি হচ্ছে হেড অফ দ্য স্টেট। এবং যদি নির্বাচিত সরকার, যেমন আজকে যেমন নির্বাচিত সরকার আছেন, ওনার পাওয়ার আর ইন্ট্রিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটি আসলে মূলত মানে মোদ্দা কথা হচ্ছে সে গভর্নমেন্টটি সাংবিধানিকভাবে ক্ষমতা নিতে পারেন নাই, এবং ক্ষমতা নেননি তার সমস্ত আইন কানুন যা তিনি ফরমান, এক্সিকিউটিভ যে ফরমানগুলি দিয়েছেন বা এক্সিকিউটিভ ভাবে যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন সবগুলি কিন্তু অবৈধ, এবং রাষ্ট্রপতি সেটা বলে গেছেন। এবং সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রী তিনি যদি বিদেশে যান তাকে রাষ্ট্রপতিকে অবহিত করেন, কিংবা ফিরে এসেও রাষ্ট্রপতির সাথে কথা বলেন, দিস অ্যান্ড দ্যাট। কিন্তু এই ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, উনি নিজে কমপ্লেন করেছে যে উনি কোনো সময়ই সংবিধান অনুযায়ী চলেন নাই। এই যে সংবিধান অনুযায়ী চলেন না, অর্থাৎ সংবিধানকে
উনি তছনছ করেছেন এবং সংবিধানকে তিনি ২ পয়সার মূল্যও দেননি। কারণ তিনি দেবেন কি করে? এই সংবিধান তো তিনি কামাই করার জন্য যে রক্ত দিয়েছে ৩০ লক্ষ মানুষ আর ২ লক্ষ মা-বোন যে ইজ্জত দিয়েছে, সেইটাও তিনি তার প্রতি কোনো রেসপেক্ট তিনি দেখাননি। আমার একটা প্রশ্ন হলো যে ১২ তারিখের নির্বাচনের মধ্যে একটি সরকার ক্ষমতায় এসেছে। এই সরকারটি এখনো কেন এই যে দেশ ধ্বংসকারী, জাতি ধ্বংসকারী, সংবিধান ধ্বংসকারী একে অ্যারেস্ট করছে না কেন? যেখানে কমপ্লেইন সারা বাংলাদেশের মানুষ দেখতেছে। কমপ্লেইন বাই দ্য মহামান্য রাষ্ট্রপতি, সেই ক্ষেত্রে আর কি আইনের কোনো দরকার আছে? সুতরাং আমি কমপ্লেইন করছি না, আপনি কমপ্লেইন করছেন না। যে হেড অফ দ্য স্টেট সে কমপ্লেইন করছে যে ডক্টর ইউনূস কোনো আইনের তোয়াক্কা করেননি, সংবিধানের তোয়াক্কা করেননি। যা করেছেন সম্পূর্ণ সংবিধান বহির্ভূত কাজ করেছেন। সুতরাং এরপরে আর কি দরকার আপনার? এবং আমি মনে করি যারা আইনমন্ত্রী আছেন বাংলাদেশের এই মুহূর্তে, যারা প্রধানমন্ত্রী আছেন এই মুহূর্তে, যিনি প্রধানমন্ত্রী আছেন এই মুহূর্তে, তার তো আর কোনো এভিডেন্স দরকার নেই। এই যে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের যে সংবিধানকে তছনছ করেছে, আমি আরেকটু যোগ করি, এই যে গণভোটটি আমরা দূরের থেকে বারবার বলতেছি যে এই গণভোটটি অ্যারেঞ্জ করাটাই হচ্ছে সংবিধান বহির্ভূত কাজ এবং দেশের টাকা নষ্ট করে সিআইসি, আমি এই মুহূর্তে সিআইসির কথাও বলবো যে তিনিও অপরাধী এবং ইউনূস তো আছে, তার সাঙ্গপাঙ্গরা, এরা তো অপরাধ আছে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ, কি ডক্টর আসিফ, আসিফ, উনি এবং এই যে প্রধান উপদেষ্টা, এদেরকে যদি এখনই অ্যারেস্ট না করা যায় এবং ওনাদেরকে যদি এখন অ্যারেস্ট না করেন, তাহলে কিন্তু সংবিধানের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সেটা কিন্তু কম হবে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে অ্যারেস্ট করাটাই হবে যুক্তিযুক্ত বিষয়। এবং আমরা মনে করি এই যে নোবেল পাওয়া একটা লোক, সে যে কতটা ঘৃণিত কাজ করেছে এবং সে যে কতটা অন্যায় করেছে, সে যে সংবিধানটাকে মানে কি বলবো কাটাকাটি করার জন্য যে ফন্দি ফিকির করেছিল, সেটি আজকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতির এই ইন্টারভিউর মধ্যে দিয়ে একেবারে পরিষ্কারভাবে জনগণ জেনে গেছেন যে তিনি কি ছিলেন এবং কি হয়ে ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন এবং সংবিধানের প্রতি কতটা নির্মমতা তিনি চালিয়েছেন। এই সংবিধানের প্রতি নির্মমতা চালাতে গিয়ে তিনি রাষ্ট্রপতিকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, অবজ্ঞা করেছেন এবং রাষ্ট্রপতিকে তিনি রাষ্ট্রের হেড হিসাবে তিনি কল্পনাই করেননি। সুতরাং এই যে সাংবিধানিক অন্যায়টা তিনি করেছেন, অবহেলাটা তিনি করেছেন, সংবিধানের বিরোধিতা করেছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি তার অন্ততপক্ষে পানিশমেন্ট হওয়া দরকার। যে পানিশমেন্ট বাংলাদেশের জনগণ দেখতে পাবে যে এই সংবিধান, যে সংবিধান আমরা কামাই করেছি ৩০ লক্ষ শহীদের রক্ত দিয়ে, সেই সংবিধান তছনছ করার যে শাস্তি, সেটা যেন বাংলাদেশের মানুষ দেখতে পায়। জি, শুধুমাত্র কিন্তু উনি এই যে সংবিধান মানেনি কিংবা ওনার যে প্রাপ্য প্রোটোকল সেগুলো ডক্টর ইউনূস পালন করেননি সেটি নয়, তিনি কিন্তু আরো গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন যে তাকে কয়েকবার চক্রান্ত করে উপড়ে ফেলার ক্ষমতা থেকে, মানে ক্ষমতাচ্যুত করার, উপড়ে ফেলার কথা তিনি বলেছেন ইন্টারভিউর মধ্যে কয়েকবার। অর্থাৎ রাষ্ট্রপতিকে উৎখাতের চক্রান্ত হয়েছিল, এইটিও তিনি বলেছেন। তো রাষ্ট্রপতিকে কিংবা রাষ্ট্রপতিকে উৎখাতের যদি কোনো চক্রান্ত হয় এবং কোনো তৎপরতা হয়, ধরা পড়ে। এর আগে তো আমরা দেখেছি যে এরকম এটা তো রীতিমতো একটা কুর চেষ্টা, তো কুগুলো ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন যে সেনাবাহিনীর সহায়তায়, ৩ বাহিনীর সহায়তায় এটি ব্যর্থ হয়েছে, একবারও সফল হতে পারেনি, এই কথাগুলো বলেছেন। তাইলে যদি রাষ্ট্রপ্রধানকে উৎখাতের চেষ্টার যে অপরাধ, সেইটা কি, সেই ক্ষেত্রেও তো ডক্টর ইউনূস কি রেহাই পাবেন? তিনি তো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাকে আইন আইন কি বলে, রেহাই দিবে না তাকে, নাকি না? না রাষ্ট্রপতি কে উৎখাত করার যে ষড়যন্ত্রে তিনি লিপ্ত ছিলেন, অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা এটা। এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি, এটা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা এবং যারা কনস্টিটিউশন তো দূরের কথা, যারা স্কুলেও যাননি, তারাও কিন্তু জানেন যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি।
এবং সেক্ষেত্রে আপনাকে মস্ত বড় আইনজীবীও হতে হবে না এবং মস্ত বড় বা কি বলবো, মস্ত বড় জাজও হতে হবে না। এটা সবাই জানে যে এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং ইউনূস কিন্তু এই কাজটিও করেছে। আপনার কথা মতো যেটা আমি শুনলাম যে রাষ্ট্রপতি এই কথাও বলেছে যে বারবার তাকে সরানোর জন্য, তাকে ছুঁড়ে ফেলার জন্য যে পদক্ষেপ তিনি নিয়েছেন কিন্তু সাকসেসফুল হতে পারেননি। বা এই কি বলবো, আমাদের সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন এবং আমাদের বিমান বাহিনী বলেন, তাদের তৎপরতার কারণে। তো যাই হোক, আমি ক্রেডিটটা দিছি যে শেষ পর্যন্ত ইউনূস সাহেব এখনো কেন এই যমুনার মধ্যে তিনি নিমজ্জিত রয়েছেন। এবং আমি একথা বলতে চাচ্ছি যে ওনার মতো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হয়ে গেল এবং এই স্বাধীনতা রক্ষার ফলে আমরা আজকে ওনার যে কুকীর্তিগুলো সেগুলো বাংলাদেশের জনগণ জানতে পারলো, সারা পৃথিবীর মানুষ জানতে পারলো যে কতটা ঘৃণিত মানুষ তিনি, কতটা বাংলাদেশের সংবিধানের দুশ্মন তিনি এবং কতটা আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে ফেলার এবং সেখানে সন্ত্রাসীদের এবং মৌলবাদীদের চারণভূমি করার জন্য ওই দেশে তিনি কতটা প্রাণপণে এবং দুশ্মনের মতো তিনি কাজ করেছেন। সুতরাং এটি রাষ্ট্রপতির এই ইন্টারভিউ যদি আমরা পত্রিকায় দেখতে না পেতাম বা জানতে না পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এগুলি বুঝতে পারতো না যে কতটা ঘৃণিত মানুষ। তবে আমি একটা কথা বলি, এটা অবজারভেশন, পৃথিবী যদি, বাংলাদেশ যতদিন বেঁচে থাকে, এই বাংলাদেশের মানুষের কাছে তিনি যেখানেই থাকেন না কেন, তিনি একজন ঘৃণিত মানুষ হিসাবে এবং বাংলাদেশকে ধ্বংস করার মানুষ হিসাবে কিন্তু সারা পৃথিবীর মানুষ তাকে ঘৃণা করবে। জি, আমি শেষ পর্যায়ে আরেকটি বিষয় যে একজন রাষ্ট্রপতি, আপনি যেহেতু আইনের মানুষ, আহ, আপনার যদি বলা সম্ভব হয় যে রাষ্ট্রপতির যদি কোনো অভিযোগ থাকে এবং কোনো মানে এই রাষ্ট্রদ্রোহিতার, কারোর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিংবা ক্রাইমের অভিযোগ, যেহেতু বলা হয়েছে তাকে গৃহবন্দী করা, মানে বাসা থেকে বের হইতে দেওয়া হয় নাই, দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, মানে বন্দী করে রাখা, তাহলে সবগুলোই তো এক ধরনের যে প্রাসাদ ষড়যন্ত্র যেটাকে বলে সেইটা, বা তার বিরুদ্ধে যত ধরনের মানে অপরাধমূলক তৎপরতার কথাই রাষ্ট্রপতি বলেছেন। এখন রাষ্ট্রপতি কি নিজে ওই থানায় গিয়ে অভিযোগ করার দরকার আছে কিনা, বা আদালতে গিয়ে অভিযোগ করার দরকার আছে কিনা, এইটা আপনার অভিমত কি? আমার অভিমত হচ্ছে যে রাষ্ট্রপতির থানায় গিয়ে এইটা বলার কোনো যুক্তিযুক্ততা নাই। এটা তিনি প্রকাশ্যে বলেছেন। এখন যারা আইন মন্ত্রণালয়ে আছে কিংবা সুপ্রিম কোর্টে যারা রিট আবেদন করে, তারাই এগুলো করতে পারে। এই কথা নিয়েই তারা রিট করতে পারে এবং তার বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে। এখানে কোনো বাধা নেই। আমার যতটুকু জ্ঞান মতে এখানে কোনো বাধা নেই এবং যেকোনো ব্যক্তি, যেকোনো আইনজীবী ওইখানে আপনার রিট করতে পারে যে তার অধিকার খর্ব করা হয়েছে এবং এবং এই যে কনস্টিটিউশনের বিরুদ্ধে যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন তার জন্য তাকে আদালতে ডাকা এবং আদালতে তার বিরুদ্ধে সমন দিতে পারে এবং তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, সোজা কথা। তো এটা আইনের মধ্যে রয়েছে এবং সংবিধানকে রক্ষার ভ্যানগার্ড হিসাবে আমরা কল্পনা করি বা আমরা ধরে নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবং এদিকে রাষ্ট্রপতি এইগুলোর সবার ঊর্ধ্বে তিনি এবং তিনিই যখন কমপ্লেন করেছেন, সুতরাং এই কমপ্লেনের তো বাইরের করার কিছুই নেই। সুতরাং আমরা মনে করি যে এইটা এইটা অনুযায়ী আইন মন্ত্রণালয় রয়েছে এবং আমাদের বিচার বিভাগ রয়েছে, তারা সেটি খুঁটিয়ে নাটিয়ে দেখবে এটা কিভাবে অ্যাকশন